ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইশরাত জাহান জেরিন পর্ব 21। অডিও বুক বাই মুন্নি। রাত 3টের নিস্তব্ধতা চিরে বিশাল ড্রয়িং রুমে যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে গেছে। ড্রয়িং রুমে ঝাড়বাতির তীব্র আলোয় আবরাজ আর তার সেই রহস্যময়ী 20 টাকার বউ মুখোমুখি দাঁড়িয়ে। সোফায় বাড়ির বড়রা সবাই বসেছে মুখোমুখি। পরিবেশে এমন যে কেউ এক ফোঁটা পানি ফেললেও সেটা শব্দ কামানের গোলার মতো শোনাবে। সবচেয়ে বড় আতঙ্ক আরজানকে নিয়ে। আরজান মীর এই বংশের নিয়ম আর শৃঙ্খলার প্রতীক। আবরাজ যখন সিগারেট ফুঁকতে ফুঁকতে ঘোষণা করলো যে সে বিয়ে করে এসেছে, তখন আরবিদ আর সাজের মনে হচ্ছিল আজ রাতেই হয়তো মীর বাড়ির একটা লাশ পড়বে। হলরুমের বিচার বসেছে। আবরাজ নির্বিকার, তার পাশে দাঁড়িয়ে আছে নৈশির রাগ উঠছে ভীষণ। খালি সে সবটা সহ্য করে এখানে আসার কারণ হচ্ছে রাজনীতি। কাল নির্বাচনটা সুসম্পন্ন হোক আগে, তারপর মজা বোঝাবে এদের। তাই এখন তার চোখ দুটো ভয় নেই। বাড়ির বড় কর্তা যখন গর্জন করে উঠলেন, বংশমর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলি আবরাজ, বড় ভাইকে রেখে কেউ আগে বিয়ে করে? ভালো হয়েছে করেছিস, এবার বাবা মনোযোগ দিয়ে সংসারটা কর। বেচারা আবরাজের বিয়েতে খুশি, তবে তার ছেলের ভয়ে কত কি যে এখন বলতে হচ্ছে। অথচ হঠাৎ সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো আরজানের পরনে কালো টি শার্ট, কেমন যেন নীরব দেখাচ্ছে। ওর নীরবতা যেন ড্রয়িং রুমের উত্তাপ আরও বাড়িয়ে দিল। সাজ আর আরবিদ কোণঠাসা হয়ে দাঁড়িয়ে আছে। সাজ ফিসফিস করে বলল, ভাইয়া, আরজান ভাইয়ের হাত কি নড়ছে? বেল্ট খুলবে নাকি এবার? আরজান এসে ঠিক আবরাজের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ স্থির চোখে ওর দিকে তাকিয়ে রইল। আবরাজ উদ্যত ভঙ্গিতে বলল, বিয়ে করেছিস, ব্যাস, এর বেশি কৈফিয়ত দিতে পারবো না। বিয়ে করেছি, ব্যাস, এর বেশি কৈফিয়ত আমি দিতে পারবো না। সবাই যখন ধরিয়ে নিয়েছে আরজান আর আবরাজের কলার ধরবে, ঠিক তখনই ঘটল অভাবনীয় ঘটনা। আরজান খুব শান্ত গলায় বলল, কাজী অফিসের কাবিননামা কোথায়? আবরাজ পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে ছুঁড়ে দিল টেবিলের ওপর। আরজান সেটা তুলে নিয়ে খুঁটিয়ে দেখল। তারপর রুহির দিকে তাকিয়ে বলল, তুমি কি নিজের ইচ্ছায় মীর বাড়ির অবাধ্য ছেলেকে বিয়ে করেছো? রুহি মাথা উঁচু করে উত্তর দিল, এই মুহূর্তে ঝামেলা করা যাবে না, আর কট খাওয়া বিষয় নিয়ে তো কথাই বলা যাবে না। আরজান এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ সোফায় গিয়ে বসল। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এটা এখন এই বংশের সত্য। আবরাজ অন্যায় করেছে বাড়িতে না জানিয়ে, কিন্তু মেয়েটা মাঝরাতে রাস্তায় নামিয়ে দিয়ে মীর বংশ নতুন করে অন্যায় করতে পারে না। চাচা, আপনি এদের ঘরে তোলার ব্যবস্থা করুন। আরজান মীর কোনো বিয়ে ভেঙে পাপ বাড়াতে চায় না। পুরো হলরুম নিস্তব্ধ। আরজান মেনে নিল যে আরজান ছোট ভুলের জন্য শ্বাসকে 3 ঘন্টা মাসাজ করায়, সে এত বড় বিদ্রূপ মেনে নিল। আরজান গম্ভীর গলায় আবার বলল, তবে শর্ত আছে, আবরাজের সমস্ত বিজনেস অ্যাকাউন্ট 1 মাসের জন্য সিজ থাকবে। পকেটে টাকা না থাকলে ভালোবাসা কত টাকা কিলো সেটাও বুঝতে পারবে। আর এখন সবাই ঘুমাতে যাও। বাড়ির সবাই তো খুশি। এদিকে আবরাজের মা বাবা তো অবাক। এই নৈশি মেয়েটা না এমপি প্রার্থী, তাও আবরাজের প্রতিদ্বন্দ্বী। একে আবরাজ বিয়ে করলো কি করে? তার উপর মেয়েটা এত সুন্দর, কেমনে পটলো? সবাই যে যার ঘরে চলে গেলেও সাজের দুশ্চিন্তা কমল না। সে নিজের ঘরে বেলকনিতে গিয়ে বসলো। বাইরের অন্ধকার বাগানটা এখন অনেক বেশি ভুতুড়ে লাগছে। তার মাথায় কেবল স্বাধীনের মুখটা ঘুরছে। ইস, ছেলেটা আজ কি ভয়টাই না পেল। আরবিদ ভাই কি আদেও চুপ থাকবে যদি কাল সকালে আরজান ভাইকে বলে দেয়? সাজের বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। আর দেখো, সবাই এক এক করে বিয়ে করছে, ওদের কিছু বলছে না। আর এদিকে আমি কিছু করলেও থেরাপির বাহার চলে আসে। সে বালিশে মুখ গুজে ভাবল, আবরাজ ভাই তো 20 টাকার বউ কিনে ঘরে তুলে ফেললো।
আর আমি একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না জীবনে। 1 মাসের জন্য আরবিদ ভাইয়ের কাছে বন্ধক দিয়ে এলাম। ইস, সারা রাত চোখের পাতা আর এক করতে পারলো না সাজ। প্রতিবার চোখ বন্ধ করলে মনে হচ্ছে আরজান ভাই টর্চ হাতে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মীর বাড়ির 2য় তলার আরবিদ আর আরজার ঘরটা যেন এখন চিরস্থায়ী যুদ্ধক্ষেত্র। বিয়ের পর থেকে এমন কোনো দিন নেই যেদিন তাদের মধ্যে কথার লড়াই হয়নি। বাড়ির সবাই জানে এ ঘরে প্রেম এক নিষিদ্ধ শব্দ। এখন রাত অনেক হয়েছে, সবাই এতক্ষণে যার যার ঘরে চলে গিয়েছে। বাইরে আকাশের মুখ ভার, গুমোট গরমে ঘরের পরিবেশ আরও তপ্ত। আরবিদ ল্যাপটপে অফিসের ফাইল চেক করছিল, আর যে আলমারি থেকে নিজের কাপড় গুছিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে কিছু একটা বলছিল। বিড়বিড় না করে জোরে বলো, যাতে আমি শুনতে পাই। আরবিদ ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল। আরজা একটা শাড়ি ঝটক করে নিয়ে ভাঁজ করতে করতে বলল, শোনার ইচ্ছা থাকলে এমনিতেও শুনতে পেতে। সারাদিন তো নিজের ইগো নিয়ে বসে থাকো। এই যে জানালার লকটা আগলা হয়ে আছে, ওটা ঠিক করার সময় তোমার হবে না। আজ রাত যদি ঝড় আসে তবে বুঝবে। জানালা খুলে ফেলে দাও। এত বড় লোক ছেলেকে এসব বলছো, শরম করে না? আর ঝড় তো ঘরের ভেতরেই আছে। আর যা বাইরেরটা নিয়ে আমার চিন্তা নেই। আরবিদ ফাইল সেভ করে ল্যাপটপ বন্ধ করলো। আর এই জানালাটা কাল মিস্ত্রি এসে ঠিক করবে। এখন ঘুমানোর চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক বিকট শব্দ বাজ পড়ল। সাথে সাথেই পুরো মীর বাড়ি ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং। ঘরের এসিটা বন্ধ হতেই গুমট ভাবটা আরও বেড়ে গেল। আর যা অন্ধকারে একটু ঘাবড়ে যায়, এটা তার পুরনো স্বভাব। সে জানালার কাছে দাঁড়িয়েছিল। বাতাসের ঝাপটায় পর্দাগুলো উঠতে শুরু করে। আইপিএস অন হচ্ছে না কেন? আরবিদ বিরক্ত মুখে বলল। আরবিদ, কোথায় তুমি? আরজার গলার সামান্য ভয়ের রেশ। বিছানার দিকে আসো, আমি ফোনের ফ্ল্যাশলাইট খুঁজছি। আরবিদ শান্ত গলায় উত্তর দিল। আরজা অন্ধকারে হাতড়ে হাতড়ে বিছানার দিকে এগোতে গিয়ে পায়ের নিচে কার্পেটের কোণে হোঁচট খেল। উফ! ভারসাম্য হারিয়ে সে যখন মেঝেতে পড়ে যেতে যাবে, ঠিক তখনই একটা জোরালো হাত এসে তার কোমর জড়িয়ে ধরে। আরবিদ তাকে পড়তে দেয়নি। অন্ধকারে আরবিদের বুকের সাথে লেপ্টে আছে আরজা। ঝোড়ো বাতাস জানালা দিয়ে ঢুকে আরজার এলোমেলো চুলগুলো আরবিদের মুখে উড়িয়ে দিচ্ছে। ফোনের ফ্ল্যাশলাইটটা বিছানার ওপর জ্বলছে, যার মৃদু আলোয় আরবিদের তীক্ষ্ণ চোয়াল আর আরজার ডাগর ডাগর চোখের আতঙ্কে স্পষ্ট। আরবিদ আরজাকে ছাড়লো না, বরং তার হাতের বাঁধনটা একটু মজবুত হলো। আরজা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তার বুকের ধুকপুকানি আরবিদ স্পষ্ট অনুভব করতে পারছে। ছাড়ো আমাকে, আরজা খুব নিচু স্বরে বলল, কিন্তু তার শরীরে কোনো প্রতিবাদ নেই। আরবিদ আরজার কপালে জমে থাকা ঘামগুলো নিজের আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। আরবিদের স্পর্শে আজ সেই চিরচেনা রুক্ষতা নেই। সে ফিসফিস করে বলল, সারাদিন তো অনেক বাঘিনীগিরি করো, এখন কেন কাঁপছো? আমি কাঁপছি না, আরজা জেদ ধরে বলল, যদিও তার স্বর কাঁপছে। মিথ্যা বলো না আরজা, তোমার হার্টবিট বলছে তুমি কতটা নার্ভাস। আরবিদ আরজার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার প্রেমে দেখছি পুরোপুরি মজে আছো। আরবিদ উষ্ণ নিঃশ্বাসে আরজার কাঁধে আছড়ে পড়তেই তার সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। যে মানুষটাকে সে সহ্য করতে পারে না বলে দাবি করে, আজ সেই মানুষটার বাহুবন্ধনেই সে পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপদ বোধ করছে। আরবিদ খুব স্থিরভাবে আরজার চিবুকে ধরে মুখটা একটু উঁচু করলো। অন্ধকারে দুজনের চোখোচোখি হলো। কোনো কথা হলো না, শুধু এক নিবিড় অনুভূতির সূচনা হলো। হঠাৎ করে আরবিদের কেমন যেন অন্যরকম অনুভূতি হলো। সে কিছু না ভেবেই আরজার কপালে খুব আলতো করে নিজের ওষ্ঠধর ছোঁয়ালো। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ শুরু হলো। মীর বাড়ির সাপ নেউলের সম্পর্কের বিষটা আজ রাতে যেন একটু হলেও ফিকে হয়ে এলো। সকাল তখন 9টা। সাইকোলজিস্ট রাজ আজকাল নিজের ফাসাদে পড়ে গেছে। যে মানুষটা অন্যের মনের জট খুলে, আজ সে নিজেই নিজের মনের গোলক ধাঁধায় বন্দি। আজ চেম্বারে এসির হিমশীতল বাতাসের মধ্যেও রাজের কপালে বিন্দু বিন্দু ঘাম। সামনে বসে আছে অবনী। দীর্ঘদিন ধরে রাজের চিকিৎসায় থাকা মেয়েটি আজ প্রায় সুস্থ। অবনীর চোখে এখন আর সেই বিষণ্ণতা নেই, বরং শরতের আকাশের মতো এক স্বচ্ছ আভা।
কিন্তু সেই সুস্থতাই রাজের জন্য সবচেয়ে বড় অসুখ হয়ে দাঁড়িয়েছে। অবনী সুস্থ হওয়ার মানেই তার ট্রিটমেন্ট শেষ হওয়া, তার ট্রিটমেন্ট শেষ হওয়া মানেই রাজের জীবন থেকে তার চিরস্থায়ী প্রস্থান। রাজ হাতের কলমটা নিয়ে আনমনে প্যাডে হিজিবিজি কাটছিল। অবনী তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ডাক্তার সাহেব, আজকে আপনিই রোগী? 3বার জিজ্ঞাসা করলাম প্রেসক্রিপশনটা শেষ হয়েছে কিনা। আপনি তো আকাশ দেখছেন। রাজ চমকে উঠে চশমাটা ঠিক করলো, নিজের গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করলো। আসলে তোমার কেস স্টাডিটা দেখছিলাম অবনী, তোমার ইমপ্রুভমেন্ট মিরাক্কেলের মতো। এখন আর সেই প্যানিক অ্যাটাক হয় না, ঘুমও ঠিকঠাক হচ্ছে। আই থিঙ্ক আজই আমাদের লাস্ট সেশন হতে পারে। লাস্ট সেশন শব্দটা উচ্চারণ করতেই রাজের কলিজায় কেউ যেন এক গরম সীসা ঢেলে দিল। হাওনি ঠোঁটের হাসিটা একটু ম্লান হলো। সে ধীর গলায় বলল, তার মানে কাল থেকে আর এখানে আসতে হবে না? না, মেডিকেল গ্রাউন্ডে তোমার আর কোনো সাপোর্ট প্রয়োজন নেই। রাজ নিজের ভেতরে চিৎকার করে বলতে চাইল, কিন্তু আমার প্রয়োজন আছে। তোমাকে ছাড়া এই চেম্বারটা আমার কাছে একটা কবরস্থানের মনে হবে। কিন্তু কি করে এসব বলবে? কি করে বলবে? সারাদিন এখন মাথায় খালি অবনী ঘুরঘুর করে। অবনী রাগ ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। ধন্যবাদ রাজ, আপনি না থাকলে হয়তো আমি অন্ধকারে হারিয়ে যেতাম। ভালো থাকবেন। সে দরজা দিকে পা বাড়াতে রাজের মনে হলো তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। পেশেন্ট সুস্থ হলে একজন ডাক্তারের খুশি হওয়ার কথা, কিন্তু রাজের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। অবনী দাঁড়াও। অবনী ঘুরে তাকালো। রাজের দুচোখ এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে সামলাতে পারছে না, মনে মনে ভাবছে, আমি যদি এখন আটকে না রাখি, তবে আমি নিজেই নিজের পরবর্তী পেশেন্ট হয়ে এই সোফায় বসে থাকব। রাজ কয়েক কদম এগিয়ে এসে ওর খুব কাছে গিয়ে দাঁড়ালো। যদি বলি তুমি এখনও পুরোপুরি সুস্থ নও, যদি বলি তোমার আরও কিছু সেশন বাকি। অবনী ফ্রু কুচকে তাকালো। কিন্তু আপনিই তো বললেন আমি একদম ঠিক আছি, সুস্থ আছি। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ এখন একজন পেশাদার সাইকোলজিস্ট নয়, বরং একজন তৃষ্ণার্ত প্রেমিকের। শারীরিকভাবে তুমি সুস্থ হতে পারো, কিন্তু আমার এই মনটা এখন অসুস্থ হয়ে পড়েছে অবনী। আমি তোমাকে কোনো ওষুধের নাম লিখতে পারবো না, কারণ এই ওষুধটা তুমি নিজেই। এসব মনে মনে বললেও সামনাসামনি বলা হলো না আর। যদি অবনী রাগ করে, এমনিতেও প্রেমের কারণেই তো তার এই সমস্যা হয়েছিল। প্রেম শত হলেও ওর কাছে ট্রমা। শোনো, তুমি থেকে যাও। অবনীর চোখের দিকে স্থির হয়ে গেল। রাজের হাতটা একটু কাঁপছে। সে দেয়ালে হাত রেখে নিজের ভারসাম্য বজায় রেখে বলল, আমি সারাদিন মানুষের মস্তিষ্কের নিউরন নিয়ে খেলি, অথচ নিজের হৃৎপিণ্ডের এই ধূপকানিটা কন্ট্রোল করতে পারছি না। লোকে জানলে বলবে সাইকোলজিস্ট মীর আর আব্রিজ রাজ নিজেই প্রেম পাগল হয়ে গেছে। অবনী নিচু গলায় বলল, এটা কি আপনার কোনো নতুন থেরাপি? না অবনী, এটা আমার সার্ভাইভাল কিট। তুমি যদি কাল থেকে না আসো, তবে এই চেম্বারে বসে আমি দেয়ালে আমার ছবি আঁকবো। আমি জানি ডক্টর পেশেন্ট রিলেশনে এটা ক্রাইম, কিন্তু আমি এখন অপরাধী হতে চাই। তুমি কি একজন মানসিক রোগীর দায়িত্ব নেবে অবনী? যে রোগীটা আর কেউ নয়, স্বয়ং আমি। মানে? অবনী ভ্রুকুচকে তাকাতেই রাজ এবার চুপসে গেল। মুহূর্তেই বলল, এটা নতুন থেরাপি। কিছু মনে করো না। দেখলাম কাজ করে নাকি এই থেরাপি। না, কাজ যেহেতু করেনি, তার মানে তুমি এখনও অসুস্থ। কাল থেকে নতুন সেশন শুরু হবে। অবনী কিছু বুঝতে পারছে না। এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? সে একবার ঘড়ি দেখল। তারপর বাইরে অপেক্ষা করা বাবার কথা একবার ভাবলো। বাইরে তখন ছিরিছিরি বৃষ্টি শুরু হয়েছে। চেম্বারের ভিতরে নিকটবর্তিতা ক্রমশ গাঢ় হচ্ছে। সেশনের সময় মতো আসবে, কিন্তু অবনী কোনো উত্তর দিল না। এক পা এগিয়ে এসে রাজের চোখের দিকে তাকালো। সেই চোখ প্রত্যাখ্যান নেই। রাজ বুঝতে পারল সে হয়তো আজ হারেনি, আরও কিছুদিন থাকবে অবনী। তার ওই সময়টুকুতেই বাজিমাত করতে হবে।
বাড়ির ছেলেদের রক্তে বুঝি এই পাগলামিটাই মিশে আছে। যেখানে প্রেম নিষিদ্ধ সেখানেই তার বুক পেতে ভালোবাসা ছিনিয়ে আনে। চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আপনাদের রেসপন্সের উপরে ভিত্তি করছে আমার নেক্সট পর্ব কবে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।